নানামুখী বক্তব্যে উত্তাপ হয়ে ওঠে ভোটের মাঠ। শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রচার শুরু করে দেশের প্রধান দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। যেমন বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখার বার্তা দিয়েছে, তেমনি তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের বিরুদ্ধে আক্রমণও জানিয়েছেন জোরালোভাবে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যেও ছিল বিএনপির কড়া সমালোচনা। অবশ্য কোনো নেতাই কোনো দলের নাম উচ্চারণ করেননি। অন্যতম প্রধান মুখ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার দল নিয়ে নির্বাচনী সমঝোতায় ভোট করছেন জামায়াতের প্ল্যাটফর্মে। তার বক্তব্যেও ছিল বিএনপির নির্বাচনী কৌশলের নানা সমালোচনা। গতকাল সস্ত্রীক সিলেটে পৌঁছেন ওই জেলার জামাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারতের পর আজ সকাল থেকে বেশ কয়েকটি জনসভায় অংশ নেন তিনি। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, যেমন দিল্লি নয় তেমন পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ। এবং যেহেতু আমরা বিশ্বাস করি দেশের মানুষই হচ্ছে আমাদের রাজনৈতিক সব ক্ষমতার উৎস, সেজন্যই আমরা দেশের মানুষের ভাগ্যোন্নয়নের বিশ্বাস করি। জামায়াতের আমির হুঁশিয়ারি করে বলে, নতুন কোনো পোশাক পরে যদি ফ্যাসিবাদ আসে তবে তার পরিণতি 5 আগস্টের মতো হবে। রাজধানীর মিরপুরে আদর্শ হাই স্কুল মাঠে আয়োজিত ঢাকা 15 আসনের নির্বাচনী সমাবেশে তিনি আরো বলেন, এদেশে আমরা ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না। ফ্যাসিবাদ প্রশ্নটি হচ্ছে, কেন আজকে বিএনপিকে নতুন পোশাকে ফ্যাসিবাদের হিসাবে একটা চিত্রায়িত করা হচ্ছে? এর পিছনে বিএনপির ভূমিকা কোথায়, কতটুকু? আজ নতুন কোন পোশাক পরে আমাদের সামনে আসে তবে 5 আগস্টের মতো একই পরিণতি তাদের ভোগ করতে হবে। একই সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপিকে উদ্দেশ্য করে বলেন যে 2 থেকে 3 হাজার টাকার ফ্যামিলি কার্ডের কথা বিএনপি বলছে, তা কারা পাবে? যাদের প্রয়োজন তারা পাবেন কি, নাকি 2000 টাকার কার্ড পেতে 1000 টাকা ঘুষ দিতে হবে? ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করেছেন ওসমান হাদির স্ত্রী রাবিয়া ইসলাম শম্পা। বৃহস্পতিবার দুপুর 1:05 নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করে তিনি বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার কোথায়? রাবিয়া ইসলাম শম্পা ফেসবুক পোস্টে লিখেছেন, আপনারা যদি ভেবে থাকেন ফিরনাসের দায়িত্ব নেওয়ার কথা বলে তার বাবার হত্যার বিচার করবেন না, তাহলে সেটা আপনাদের ভুল ধারণা। ফিরনাস তার বাবাকে বিক্রি করে কোনো কিছু গ্রহণ করবে না, সবকিছুর আগে তার বাবার বিচার। তিনি আরো বলেন, আপনারা ব্যস্ত নির্বাচন নিয়ে, কিন্তু যে দেশে জুলাই অভ্যুত্থানের পরে দিন দুপুরে সবার সামনে দিয়ে একজনকে হত্যা করে পালিয়ে যাওয়া হয় এবং সবচেয়ে বড় দুর্ভাগ্য তার খুনিদের কোনো সুরাহা বিচার হয় না, সে দেশের মানুষ কিসের ভিত্তিতে ভোট দিতে যাবে? সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমাদের সবার কাম্য, কিন্তু আপনারা যা করছেন তাতে জনগণ আপনাদের বিশ্বাস করতে পারছে না। শহীদ ওসমান হাদির স্ত্রী বলেন, সর্বশেষ কথা, ফিরনাস আর ওর মা কোনো রকমের প্রলোভনে পড়বে না। তা যাই হোক, তারা ওসমান হাদির লড়াই দেখেছে যে নিজে কোনো কিছুতেই আপোষ করেনি, আর না আমরা করব। ফিরনাস তার বাবার হত্যার বিচার নিয়ে লড়ে যাবে এই দেশের মাটিতে বসেই। যেভাবে সরকার এই হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে শোক প্রকাশ করে, শোক দিবস ঘোষণা করে এবং হাদির ভাইকে এম্বাসিতে চাকরি দিয়ে এখন আবার তার ওয়াইফ এসে এই কথা বলছে, তার মানে সরকার এটাকে ধামাচাপা দেওয়ার চরম চেষ্টা করছে। কেন চেষ্টা করছে? কে আছে এই হত্যাকাণ্ডের পিছনে? কারা কারা জড়িত? অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সংখ্যালঘুদের বিরুদ্ধে কর্মকাণ্ডের বিষয়ে আমরা কোনো মন্তব্য করি না এবং আমি আশা করি ভারতীয় কর্তৃত্ব অনুসরণ করবে। বাংলাদেশের সংখ্যালঘুরা আমাদের নাগরিক, যদি তাদের ওপর অত্যাচার করে তা মোকাবেলা করার ব্যবস্থা আছে। ভারতের উচিত তার সংখ্যালঘুদের যত্ন নেওয়া, ঠিক যেমন আমরা আমাদের সংখ্যালঘুদের যত্ন নিই। সম্প্রতি ঢাকায় মানব জমিন, নাটোরে বিএনপি নেতাকে গলা কেটে হত্যা। নাটোরের সিংড়ায় বিএনপি নেতা এবং কলেজ শিক্ষক রেজাউল করিমকে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে রেজাউল করিম সমর্থকরা প্রতিবেশী ওয়াহাব আলী নামে একজনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই সময় আগুনে পুড়ে মারা যান ওয়াহাব আলীর বৃদ্ধা মা ছাবিয়া বেগম। বুধবার রাত 11টার দিকে উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়ায় তার বাড়ির সামনে এই ঘটনা ঘটে। নিহত রেজাউল কুমারপাড়া মহল্লার ছাবেদ আলীর ছেলে এবং উপজেলা জেলা পরিষদের সদস্য। তিনি ত্রিমোহনী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে, তবে প্রাথমিকভাবে কি কারণে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানতে পারেনি পুলিশ। এখানে একটা জিনিস বলাই খুব প্রয়োজন, সেটি হচ্ছে এই গত এক বছরের মধ্যে বিএনপি যে সকল নেতাকর্মীরা হত্যা হয়েছে তার পিছনে আছে সন্ত্রাসী কর্মকাণ্ড। ওই নেতাদের যদি আমরা রেকর্ডগুলো দেখি, দেখা যাবে বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর সাথে মদত দেওয়া, সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া, সন্ত্রাসীর দিকে ফিরায় আনা এবং এইটার মাধ্যমে যে লেনদেন, সে লেনদেন ঘটিত সমস্যা, এলাকায় প্রভাব বিস্তার করার সমস্যা, এইগুলোর কারণে তাদের হত্যা হয়েছে। আর একইভাবে বিএনপির হাতে যাদের হত্যা হচ্ছে তারাও হয়তো একই একটা মানব জমিন আরেকটি রিপোর্ট করেছে। মানব জমিনের রিপোর্টটি করেছে ওয়াশিংটন পোস্টের রিপোর্টের একটি প্রতিলিপি হিসেবে বাংলাদেশের নির্বাচন নিয়ে ওয়াশিংটন পোস্টের রিপোর্টে যে চাঞ্চল্যকর প্রতিবেদন উঠে এসেছে তার উপরে মূলত মানব জমিন এই রিপোর্টটি করেছে। রিপোর্টটিতে বলা হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন নিয়ে দা ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্টে বেশ চাঞ্চল্য তৈরি করেছে। বৃহস্পতিবার ইউএস সিক্স টু বি ফ্রেন্ডস উইথ বাংলাদেশ ওয়ান্স ব্যান্ড ইসলামিস্ট পার্টি শিরোনামে এক দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এই গণমাধ্যমে। তো বলা হয়, বাংলাদেশে আসন্ন নির্বাচনে নিজেদের ইতিহাসের সেরা ফলাফল অর্জনের পথে রয়েছে দেশের বৃহত্তম ইসলামিক দল। এই পরিস্থিতিতে দলটির সঙ্গে সম্পর্ক জোরদার করার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা। এই সংক্রান্ত একটি অডিও রেকর্ড হাতে পেয়েছে ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয় যে দেশের ইতিহাসে একাধিকবার নিষিদ্ধ হয়েছে জামাত ইসলামী। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার আগে দলটিকে আরেকবার নিষিদ্ধ করা হয়। এর আগে জামায়াত শরিয়া আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা এবং নারীদের সন্তান লালন পালনের সহায়তার জন্য তাদের কর্মঘণ্টা কমানোর পক্ষে কথা বলেছে। তবে দলটি সম্প্রতি জনসমক্ষে নিজেদের ভাবমূর্তি নরম করার এবং জনসমর্থনের ভিত্তি বৃদ্ধির চেষ্টা হিসেবে প্রধান লক্ষ্য হিসেবে দুর্নীতি নির্মূলের বিষয়টিকে উপস্থাপন করছে। পরিবর্তিত এই রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামপন্থী দলটির সঙ্গে কাজ করার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন কূটনীতিকরা। ওয়াশিংটন পোস্টের হাতে আসা অডিও রেকর্ড অনুযায়ী গত 1 ডিসেম্বর ঢাকার নারী সাংবাদিকদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে একজন মার্কিন কূটনীতিক বলেন, দেশটিতে এখন ইসলামী। যুগান্তরের একটি রিপোর্ট, কেরানীগঞ্জে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে গুলি। কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত আনুমানিক 9:30টার দিকে জগন্নাথপুর এলাকার হযরতপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের পাশেই এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুই ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছায়। এই সময় তাদের একজন হাসান মোল্লাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা 2 আসনের ধানের শীষের প্রার্থী আমানুল্লাহ আমানের একান্ত সচিব মোহাম্মদ উজ্জ্বল জামান। অজ্ঞাতনামা সন্ত্রাসীরা হাসান মোল্লাকে গুলি করে। মানব জমিনের রিপোর্ট আল জাজিরা রিপোর্টের একটি অনুকরণে তারা তৈরি করেছে। সেখানে রিপোর্টটার শিরোনাম হচ্ছে আল জাজিরার বিশ্লেষণ, জামায়াত ইসলামী কি দেশকে নেতৃত্ব দিতে পারবে? ফরিদপুরে 45 বছর বয়সী ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাক তার জীবনে প্রথমবারের মতো বিশ্বাস করছেন যে তার সমর্থিত রাজনৈতিক দল একটি শাসক গোষ্ঠীর নেতৃত্ব দিয়ে ক্ষমতায় আসার প্রকৃত সুযোগ পেয়েছে। নিজের শহরে জামায়াত ইসলামের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে প্রচারকালে রাজ্জাক বলেন, সাধারণ মানুষ এবার জামায়াতকে ভোট দিতে ঐক্যবদ্ধ। বিশ্বের 8ম জনবহুল মুসলিম প্রধান বাংলাদেশে দলটি জামায়াত নামেই সর্বাধিক পরিচিত। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচনে
আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর এটি প্রথম নির্বাচন। অভ্যুত্থানের পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার দল আওয়ামী লীগ এর কার্যক্রম নিষিদ্ধ করেছে। ফলে আসন্ন নির্বাচন মূলত দুই শক্তির লড়াইয়ে পরিণত হয়েছে, যেখানে একদিকে রয়েছে বর্তমান অগ্রগামী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর অন্যদিকে রয়েছে ইসলামিক দল জামাত ইসলামী।